খুবই সাংঘাতিক রাজনৈতিক গরল হিসাব। আমরা তো এতদিন জানি যে এনসিপি কে চালায় জামাতে ইসলামী এবং এনসিপির গোড়াপত্তন শুরু, তার পথ চলা, সে কার পক্ষে যাবে কার পক্ষে কথা বলবে, তার সমস্ত খেলাধুলার পেছনে জামাত। 5 আগস্টের যে মেটিকুলাস ডিজাইন, সেই মেটিকুলাস ডিজাইনে এনসিপির কে কে থাকবে না থাকবে, এনসিপির কার কি ভূমিকা থাকবে, সবকিছুর পেছনে জামাতে ইসলামীর একটা সাংঘাতিক প্রত্যক্ষ ছায়া ছিল। জামাতে ইসলামী, তার ইসলামী ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, তারাই পরবর্তীতে এই জুলাই যোদ্ধা অনেকে, তারাই কেউ কেউ এনসিপি, তারাই কেউ কেউ সেই তাদের ছাত্র সংগঠন, তারাই কেউ কেউ বৈষম্য বিরোধী, তারাই কেউ কেউ ইনকিলাব মঞ্চ। সবাই তো বলে এগুলো সব এক সূত্রে গাথা। এবং এনসিপি ভবিষ্যতে কি করবে, জামাত কি এনসিপি রূপে রাজনীতিতে স্থায়ীভাবে থেকে যাবে কিনা, এমন আলাপ পর্যন্ত আছে। আমরা বহু সময় বলেছি এনসিপি কে জামাত কখনোই ছাড়বেন না, এনসিপিও কখনো জামাতকে ছেড়ে আসবে না। কিন্তু এবার কোন চালটা নাহিদ ইসলামরা চালতে চাচ্ছেন এটা ধরতে খুব বেশি সময় লাগবে না, এই সপ্তাহ গড়ালেই অথবা আগামী মাস আসার আগেই হয়তো ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু ভয়কাতুরে মাহবাজ ভীষণ সাহসী এরকম বলবো, নাকি বলবো যে হঠাৎ কোনো গণেশ উল্টে যাচ্ছে? রাজনীতিতে অনেকে আলাপ করছেন, বিবিসির মতো পত্রিকা বলছে জামাত এনসিপি টানা পড়েন দূরত্ব। আসলে কি তাই? ওই যে ডক্টর ইউনূস মাঝে মধ্যে ডাক দিয়ে সিরাপ খাওয়ান না, জুস খাওয়ান, তারপরে সবাই সব ভুলে যায়। জামাত একটা ডাক দিলে পরে এনসিপি কতক্ষণ স্থির থাকতে পারবে? জামাতের ইসলামী ছাত্র শিবিরের সাদিক কায়েমরা, তারা যারা আছে তারা সবাই তো এনসিপির সাথে দহরম মহরম সাংঘাতিক সম্পর্ক। এবং ওদের এই 5 আগস্টের অভ্যুত্থানে শিবির যেভাবে প্রেসক্রিপশন দিয়েছে, এখন যারা এনসিপি তারা তখন সেভাবে আন্দোলন করেছে। এই সময় নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট, তবে পড়তে দ্বিধা করছি, আমরা তো আমাদের কন্টেন্ট তুলে নিব না, কিন্তু নাহিদ ইসলাম না কখন আবার তার পোস্ট তুলে নেয়। তাদের তো অনেকেরই বাতিক আছে, তার আছে, মাহফুজ আলমের আছে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আছে, আসিফ নজরুলের আছে। খুব সাংঘাতিক কয়েকটা অভিযোগ এবং কথা এই এনসিপি নেতার মুখে আছে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কি বলছেন? তিনি বলছেন তথাকথিত আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর আন্দোলন যা জামায়াতে ইসলামী শুরু করেছিল আসলে ছিল একটি হিসেবে রাজনৈতিক প্রতারণা ছাড়া কিছু নয়। আমরা অনুবাদ নেওয়ার চেষ্টা করেছি, হেল্প নিয়েছি। মূলত তিনি পোস্টটি ইংরেজিতে দিয়েছেন, সেখানে প্রচুর কমেন্ট পড়ছে। এটি সচেতনভাবে পরিকল্পিত হয়েছিল যে ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে বিপদে নেওয়ার জন্য। গুরুতর অভিযোগ কিন্তু যে জামাত ঐকমত্য কমিশনের সংস্কার প্রস্তাবকে বিপদে নেওয়ার জন্য পিআর সামনে এনেছিল। পিআর কিন্তু জামাত শেষ পর্যন্ত পিআর ছাড়া ইলেকশনে যাবে, আমরা কিন্তু অনেকবার আপনাদেরকে বলেছি, এবার এখনো বলি, পিআর নিয়ে জামাত ইলেকশনে যাবে না, এইটাই বাংলাদেশে আপনারা দেখতে পারবেন না। জামাত কি করছে, কি হিসাব, আমরা এর আগে ধারণা দিয়েছি। এই নাহিদ ইসলাম অভিযোগ করছে, অভিযোগটা দ্বিতীয় পাড়ায় খুব সাংঘাতিক। চলুন একটু জেনে নেই। সংস্কার প্রক্রিয়াকে বিপদে নেওয়ার জন্য যাতে রাষ্ট্র সংবিধানের পুনর্গঠনের মূল আলোচনাকে, যা জনগণের আন্দোলনের আলোকে সামনে এসেছে, অন্য খাতে সরিয়ে নেওয়া যায়। এবার আসেন যে মূল অভিযোগগুলো এনসিপি বা নাহিদ ইসলামরা করছে। আমাদের মূল সংস্কার দাবি ছিল ভোটের আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা, যা একটি সাংবিধানিক নিরাপত্তা ব্যবস্থা অংশ। আমরা চেয়েছিলাম এই মৌলিক অবকাঠামোগত সংস্কারগুলোর উপর একটি জন আন্দোলন দাঁড় করাতে এবং জুলাই সনদের আইনি কাঠামোকে একটি বিস্তৃত জাতীয় ঐকমত্যের মাধ্যমে সুসংহত করতে। আপনারা জানেন যে জুলাই সনদে এনসিপি সাইন করেনি, ভবিষ্যতে করবে নিশ্চয়ই, অনেকে তাই মনে করেন। কিন্তু জামাত ও তাদের মিত্ররা এই এজেন্ডা ছিনতাই করে এটিকে একটি বিশাল রাষ্ট্র সংস্কারের প্রশ্ন থেকে নামিয়ে কেবল একটি টেকনিক্যাল পিআর ইস্যুতে পরিণত করলো এবং তা ব্যবহার করলো তাদের ক্ষুদ্র দলীয় স্বার্থে দর কষাকষির অস্ত্র হিসেবে। সাংঘাতিক কথা কিন্তু। দর কষাকষি বলতে কি? আগামী মসনদের ভাগিদার হওয়া, সামনে বিএনপির সঙ্গে দর কষাকষি? নাহিদ ইসলাম কি এমন কিছু বুঝাতে চাচ্ছেন? আচ্ছা, তারপরে তিনি বলছেন যে এই দর কষাকষির অংশ হিসেবে জামাত এটি ব্যবহার করলো। তারা এখনো উপস্থাপন করেনি যে কি হতে যাচ্ছে। নাহিদ ইসলাম বলছেন যে পিআর পরিণত করলো এবং তা ব্যবহার ক্ষুদ্র লক্ষ্য, তাদের লক্ষ্য ছিল কখনোই প্রকৃত সংস্কার নয়, মানে জামাত প্রকৃত সংস্কার কখনো চায়নি। নাহিদ ইসলাম বলছে তাদের লক্ষ্য ছিল কৌশলী প্রভাব বিস্তার ও রাজনৈতিক কারসাজি, মানে হচ্ছে কি চাকসু ডাকসু জাকসু এগুলো দখল করে নেয়া। জামাত ইসলামী কোনোদিনই সংস্কার ভাবনার সত্যিকারে অংশ নেয়নি, জুলাই গণ আন্দোলনের আগে নয়, পরেও নয়। তারা কখনো উপস্থাপন করেনি কোনো সুসংগঠিত প্রস্তাব, কোন সাংবিধানিক রূপরেখা কিংবা একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতি স্পষ্ট অঙ্গীকার জামাত
উপস্থাপন করেনি, বলছে এই এনসিপি। তার মানে কি, জামাতের চরিত্র পুরোপুরি একেবারে ন্যাংটা করে ফেলা, এরকম যদি এই কথাগুলো সত্য হয়ে থাকে। ঐকমত্য কমিশনে সংস্কারের প্রতি তাদের আকস্মিক সমর্থন ছিল কোনো নীতিগত অবস্থান নয়, এটি ছিল কৌশলগত অনুপ্রবেশ, সংস্কারের ছদ্মবেশে রাজনৈতিক নাশকতা। ডিয়ারিং সব অভিযোগ করছে এই লোক। আজ বাংলাদেশের মানুষ এই প্রতারণা স্পষ্ট হয়ে চিনে ফেলেছে, তারা সত্য সম্পর্কে জেগে উঠেছে এবং আর কখনো ভুয়া সংস্কারবাদী বা প্রতারক রাজনৈতিক শক্তির দ্বারা বিভ্রান্ত হবে না। মানে জামাতকে ভুয়া সংস্কারবাদী বলছে তারা। সর্বশক্তিমান আল্লাহ এবং দেশের সার্বভৌম জনগণ দুর্ভাবনা প্রসূত সুযোগ সন্ধানী এবং নৈতিকভাবে দেউলিয়া কোন শক্তিকে আর কখনোই ভূখণ্ডের উপর আধিপত্য বিস্তারের সুযোগ দেবে না। আপনি চাইলে আমি মানে এই হচ্ছে এনসিপি জামাতকে নিয়ে মূল্যায়ন। জামাতকে সে রীতিমতো প্রতারক বানিয়ে ছেড়ে দিয়েছে এবং বেশ কিছু কঠিন 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 ভাষা উচ্চারণ করেছে। রাজনীতির এই অক্টোবর খুব খুব গুরুত্বপূর্ণ। আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টা এবং আগামী এক সপ্তাহ এই রাজনীতি বাংলাদেশে খুব সিরিয়াসলি টার্নিং এর দিকে যেতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।